নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। প্রাতরাশ সেরে সকাল 10টা নাগাদ হাজির দমদম স্টেশনে। আজ আমার গন্তব্য নৈহাটি। আজ রবিবার, তাই ট্রেন একটু কম, তবে তার মধ্যেই প্ল্যাটফর্মে ঢুকছে গেদে লোকাল। উঠে পড়ি সেটাতেই। উঠে গিয়েছি ট্রেনে। নৈহাটি এখান থেকে মোটামুটি 1 ঘন্টার পথ। যেতে যেতে এবার একটু আলোকপাত করা যাক নৈহাটির দিকে। নৈহাটির নামকরণ নিয়ে বেশ কিছু জনশ্রুতি আছে। কারো মতে একসময় গঙ্গাপাড়ের এই অঞ্চলে নলখাগড়ার জঙ্গল ছিল, সেই থেকে নলহাটি নামের সূচনা, যা পরবর্তীতে নৈহাটি হয়ে যায়। আবার কেউ কেউ বলেন গঙ্গাপাড়ের এই অংশে নটিদের লোকালয় ছিল। বণিকরা নৌকা থামিয়ে নটিদের এখানেই আসতেন। সেই নটিদের হাট থেকেও নৈহাটি নামটি আসতেই পারে। আবার শোনা যায় নৈহাটির অতীত নাম ছিল নবহট্ট। নবাবী আমলে হাভেলি শহর বা অধুনা হালি শহর পরগনার অন্তর্গত নবহট্ট পরবর্তী সময়ে বারাসাত মহকুমার অন্তর্ভুক্ত হয়। তারও পরে বারাকপুর মহকুমার সঙ্গে যুক্ত হয় প্রাচীন এই জনপদ। পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পুরসভা হিসেবেও স্বীকৃতি পেয়েছে নৈহাটি। ক্যালকাটা গেজেটে প্রকাশিত তথ্য অনুযায়ী 1869 সালের 1 মে নৈহাটির উন্নতিকল্পে নৈহাটি টাউন কমিটি গঠিত হয়, যা ভেঙে পরবর্তীকালে 5টি পৌরসভা তৈরি হয়েছে: কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া এবং গারুলিয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা যাদবচন্দ্র ছিলেন এই নৈহাটি টাউন কমিটির প্রথম ভাইস চেয়ারম্যান। 1885 সালের 7ই ফেব্রুয়ারি নৈহাটি টাউন কমিটি পুরসভা হিসেবে ঘোষিত হয়। একসময় হরপ্রসাদ শাস্ত্রীও নৈহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। ঐতিহ্যশালী এই শহর বন্দে মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থল। এছাড়াও বিখ্যাত মনীষী হরপ্রসাদ শাস্ত্রী, সাহিত্যিক সমরেশ বসু, গায়ক শ্যামল মিত্র ইত্যাদি বিভিন্ন ব্যক্তিত্ব এই শহরে বসবাস করেছেন। কেশবচন্দ্র সেনের পৈতৃক ভিটেও এখানেই। তবে এইসব ইতিহাস এবং মনীষীদের কথা এখন প্রায় চাপা পড়ে গিয়েছে। নৈহাটি বলতেই এখন ভেসে ওঠে একটাই নাম, বড়মা। গুগলে বা সামাজিক মাধ্যমে সার্চ করতে গিয়েও দেখলাম নৈহাটি লিখলে বড়মাই সর্বাগ্রে আসে, অন্য কিছু পাওয়াই মুশকিল। আমাদের আজকের ভ্রমণে অবশ্যই বড়মাও থাকবেন, কিন্তু পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে থাকবে নৈহাটির অন্য দ্রষ্টব্য এবং গর্বের জায়গাগুলিও। প্রায় 11টা বাজে। আমায় সঠিক সময়ে নৈহাটি নামিয়ে দিয়ে চলে গেল ট্রেন। এবারে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নৈহাটি দর্শনের পালা। প্রথমে ঠিক করলাম স্টেশনের পূর্ব দিকের দ্রষ্টব্যগুলি দেখে নিয়ে আগে। সামনের ওভারব্রিজ ধরে তাহলে বরং ওদিকেই যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে ধরে নিয়েছি টোটো। আমি চলেছি মাদ্রাল হনুমান মন্দির। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো পথ। এই হনুমান মন্দির আগের স্টেশন কাকিনাড়া থেকেও যাওয়া যায়। আমি অবশ্য নৈহাটি দিয়েই চলেছি। এখান থেকে 10 টাকা ভাড়া। চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দিরের সামনে। মাদ্রাল শ্রীরাম বিদ্যাপীঠের উল্টো দিকেই এই হনুমান মন্দিরের অবস্থান। তবে এই অঞ্চলটা ভাটপাড়া পৌরসভার মধ্যেই পড়ে। সামনেই হনুমান মন্দিরের বড় গেট, সেখান দিয়ে ঢুকে যাব এবার। ঢুকেই নজরে আসে বেশ কিছু দোকানপাট। মূলত পুজোর সামগ্রী বিক্রি হয় এখানে। সেগুলি পার হলেই মন্দির চত্বর। সামনেই রয়েছে একটি গণেশ মন্দির। গণেশ মন্দিরের ডান দিকেই মূল হনুমান মন্দির চোখে পড়বে। সেখানে যাওয়ার পথে প্রথমেই পড়বে নাট মন্দির, যেখানে বিশাল একটা যজ্ঞকুণ্ডও রয়েছে।
তারপর আরেকটু অগ্রসর হলেই দেখতে পাওয়া যাবে মাটি থেকে প্রায় 10 ফুট নিচে অবস্থিত হনুমানজির শায়িত মূর্তি। এই মন্দিরের এটাই বিশেষত্ব, এখানে হনুমান শায়িত অবস্থায় রয়েছেন। উপর থেকে দেখা যায়, আবার নিচে নেমেও দেখা যায়। এখন অবশ্য হনুমানজিকে স্নান করিয়ে সাজানো হচ্ছে। লোককথা অনুযায়ী একবার পবনপুত্র হনুমানজি এই জায়গায় এসে নাকি বিশ্রাম নিয়েছিলেন, তাই হনুমানজির এমন শয়নরত মূর্তি। মন্দিরের এক পাশ দিয়ে নেমে গিয়েছে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নেমে হনুমানজির কাছে পৌঁছে পুজো দিতে হয়। তারপর অপর পাশে আরও একটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। মন্দিরের পাশেই বেশ বড়সড় একটা দিঘি, তার পাড়েই কর্পূর এবং মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। হনুমান মন্দিরের পাশ দিয়ে চলে গিয়েছে একটি পথ, সেটা ধরে সামনে এগোলেই নজরে আসে একটি ছোট উদ্যান, ছোটদের খেলাধুলোর জায়গা। বেশ সুন্দর করে সাজানো পার্কটি ছায়ায় ঘেরা, ওপাশে দিঘির পাশ ঘেঁষে পায়ে চলার পথ, ইতিউতি বসবার ব্যবস্থাও রয়েছে দেখলাম। এবারে যাওয়া যাক পার্কের ওপাশের দিকে। এদিকটা এলে দেখতে পাওয়া যাবে নন্দীর একটা বিশাল মূর্তি। নন্দী মূর্তির পাশে রয়েছে একটি প্রাচীন গাছ। কথিত আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গাছের তলায় এসে বসতেন মাঝে মধ্যেই। তার সাহিত্যে এই মন্দিরের পাশেই অবস্থিত এই কালো দিঘির উল্লেখ আছে। নন্দীর সামনে একটি সুড়ঙ্গ মতো শিবের মন্দির, সেখানে তার ভিতরে খানিকটা গিয়ে দেখা মিলল একটি শিবলিঙ্গের। হনুমানজির মন্দিরের পিছন দিকে এই পার্কের পাশেই আছে আরও একটি মন্দির। এবারে যাওয়া যাক সেখানেই। এটি হলো মা অন্নপূর্ণার মন্দির। অন্নপূর্ণা মন্দিরে যেতেই নজর এলো ভোগ রান্না হচ্ছে পাশেই। শুনলাম শনি, রবি এবং মঙ্গলবার এই ভোগ রান্না হয়, 51 টাকার বিনিময়ে এই ভোগ খাওয়াও যায়। এবারে যাই চলুন অন্নপূর্ণার মন্দিরে। এই মন্দিরের গাত্রে ভাস্কর্য যে কোনো কাউকেই মুগ্ধ করবে। গম্বুজ আকৃতি বিশিষ্ট অন্নপূর্ণা মন্দিরটি অনেক প্রাচীন। সিঁড়ি দিয়ে মন্দিরের একতলাতে উঠতে হয়। বর্তমানে এই মন্দিরের সংস্কারের কাজ চলছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভারতের প্রথম অপরাধ বিজ্ঞানী ডক্টর পঞ্চানন ঘোষাল। তার স্ত্রী ছিলেন ধর্মপরায়ণা। কথিত আছে তার স্ত্রীর ইচ্ছেতেই তৈরি করেছিলেন মাদ্রাল হনুমান মন্দির। এরপরেই তৈরি হয় এই অন্নপূর্ণার মন্দির। মন্দিরের গর্ভগৃহে মা অন্নপূর্ণা এবং শিব রয়েছেন। এখানে মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। সারাদিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই মন্দির চত্বর। অন্নপূর্ণা মন্দির দেখে এবারে আবার চলেছে স্টেশনের দিকে। স্টেশনের পাশেই কাঁঠালপাড়ায় রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, সেটাই দেখতে চলেছি এবার। চলে এসেছি কাঁঠালপাড়ায়। ওই তো দেখা যাচ্ছে সাহিত্য সম্রাটের বাড়ি। সামনে একটা মাঠ, মাঠের পাশে রাস্তার ওধারে সাদা বাড়িটি বসত ভিটে। এপারে মাঠ লাগোয়া মন্দির সংলগ্ন হলুদ বাড়িটি তার বৈঠকখানা তথা লেখার ঘর। বাড়ি শেষ হলেই অবশ্য রেল লাইন, ট্রেনে যেতে যেতেও দেখা যায় এই বাড়িটি। একসময় ব্রিটিশ শাসনকালে একাধিকবার বৈঠকখানা সহ বসত বাড়িটি রেলের এখতিয়ারে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। বহু গুণীজনের চেষ্টায় তা রক্ষা পেয়েছে। শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই সংগ্রহশালা এবং গবেষণাগারটি। প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। তবে বাইরে থেকে ছবি তোলা গেলেও ঘরের ভিতরে অর্থাৎ সংগ্রহশালার ছবি তোলা কিন্তু নিষেধ। এবারে চলুন বসত ভিটের ভিতরে যাওয়া যাক।
বঙ্কিমচন্দ্রের জীবনী বলে দীর্ঘায়িত করব না, এই বাড়ির কথাই শুনি বরং। চট্টোপাধ্যায়দের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের পূর্বপুরুষ রামজীবন চট্টোপাধ্যায় বিবাহ করেন কাঁঠালপাড়া গ্রামের রঘুদেব ঘোষালের কন্যাকে। তার প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতুলের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে এই গ্রামে আসেন এবং তখন থেকেই চট্টোপাধ্যায়দের এখানে বসবাস শুরু। 1838 সালের 26শে জুন এই বাড়িতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। এই বাড়ির পিছনেই রয়েছে তার আতুর ঘরটি। সেখানে অবশ্য এখন একটি স্মৃতি মন্দির গড়ে তোলা হয়েছে। বঙ্কিমচন্দ্রের জন্মশতবর্ষে 1938 সালে স্যার যদুনাথ সরকার বৈঠকখানা বাড়িটিকে জাতীয় সৌধের মর্যাদার জন্য উদ্যোগী হন। 1954 সালে এখানে গড়ে ওঠে ঋষি বঙ্কিম গ্রন্থাগার এবং সংগ্রহশালা। কালের নিয়মেই হোক বা উপেক্ষায় বসতবাড়ি সহ সংগ্রহশালাটি ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর পরপরই রাজ্য সরকার বাড়িটি অধিগ্রহণ করে সংস্কারের কাজ শুরু করে। 1999 সালে উচ্চশিক্ষা বিভাগের আর্থিক সাহায্যে গড়ে ওঠে এই বঙ্কিম গবেষণা কেন্দ্র। যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের তত্ত্বাবধানে আমূল সংস্কার করার পর বাড়িসহ সংগ্রহশালাটি আজ ঐতিহ্যশালী দর্শনীয় কেন্দ্রে পরিণত হয়েছে। সংগ্রহশালাতে তার ব্যবহৃত পোশাক, আসবাব এবং একটি ঘড়ি আছে। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর বিভিন্ন স্মৃতিও সংরক্ষণ হয়েছে এই বাড়িতেই। এই বাড়িতে রয়েছে সাহিত্যিক সমরেশ বসুর নামেও একটি কক্ষ। এছাড়াও রয়েছে বন্দে মাতরম কক্ষ ইত্যাদি ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের বসতভিটা থেকে বেরিয়ে এবার একটু পাশে এলাম। বঙ্কিমের পিতা যাদবচন্দ্র ছিলেন ব্রিটিশ শাসনাধীন প্রথম 4 কালেক্টরের একজন। এই সুবাদেই বিপুল প্রতিপত্তি আর এই বিশাল অট্টালিকা গড়েন 1840 সালে। ঠাকুরদালান সমেত 2 মহলার এই বাড়িতে দুর্গাপুজোরও সূচনা হয়। 1753 সালে রঘুদেব ঘোষাল প্রতিষ্ঠিত গৃহদেবতা রাধাবল্লভ জীবের জীর্ণ মন্দিরটিও যাদবচন্দ্র পুনর্নির্মাণ করান। বাড়ির পূর্ব দিকের এই মন্দিরে এখনও নিয়মিত পূজার্চনা চলে। মন্দিরের গায়েই রথঘরে একটি রথ রাখা আছে। এটি নাকি তমলুক থেকে আনা হয়েছিল। বঙ্কিমের দাদা শ্যামাচরণের উদ্যোগে এই রথযাত্রার সূচনা হয় 1862-তে, যা এই অঞ্চলের অন্যতম বিখ্যাত রথযাত্রা। বঙ্কিমচন্দ্রের বাড়ি দেখে এবার চলেছি রেললাইন পার হয়ে ওপাশের দিকে, অর্থাৎ স্টেশনের পশ্চিম দিকে। রেল ব্রিজ থেকে নেমেই দেখি একটা লম্বা লাইন। জিজ্ঞাসা করে জানলাম এটাই বড়মার পুজো দেওয়ার বা দর্শনের লাইন। মন্দির যেদিকে, লাইন কিন্তু সেদিকে নয়। অনেকটা ঘুরিয়ে মন্দিরের পিছন দিয়ে আনা হয়েছে এই লাইন। হিসেব করে দেখলাম লাইন ঘুরে যেভাবে এই স্টেশনের সামনে চলে এসেছে তাতে প্রায় 1.5 কিলোমিটার লম্বা তো হবেই। আমি অবশ্য এগোলাম আরও একটু সামনে স্টেশনের দিকে। চলে এসেছি নৈহাটি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। এর ঠিক বিপরীতেই একটা গলিতে আছে ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানের মোটামুটি নাম আছে। অন্য মিষ্টির দোকানও আছে এখানে, তাদেরও সুনাম আছে, তবে কাছাকাছি আমি এটাই পেলাম। এখান থেকে আমি নেব হানিডু। এই মিষ্টির নাম আমি অন্য কোথাও শুনিনি। এটা মূলত এই নৈহাটিতেই মেলে। সবুজ রঙের মিষ্টির ওপরেই মালাইয়ের আস্তরণ দেওয়া। 7 টাকা পিস। নিয়ে নেওয়া হলো একটু হানিডু। খাওয়া হবে পরে কোনো নিরিবিলি জায়গা দেখে। মিষ্টি নিয়ে এবার আবার পথে।
স্টেশন থেকে এবার ধরে নেব ডান দিকে অরবিন্দ রোড। এই রাস্তায় সোজা চলে গিয়েছে গঙ্গার দিকে ফেরিঘাটে। তবে আরও একটা ব্যাপার হলো, বড় মায়ের মন্দির এই রাস্তার ওপরেই, তাই তো প্রচুর পুজোর সামগ্রীও আশপাশে বিক্রি হচ্ছে এখানে। চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। মন্দিরের সামনে জন অরণ্য, সে এক সাংঘাতিক ব্যাপার। আগেই দেখেছিলাম ওই লম্বা লাইন, ওই লাইন ধরে এলে আজ আমায় অন্য কোথাও যেতে হবে না। মোটামুটি ঘন্টা চারেকের ব্যাপার তো বটেই। বাইরে থেকেই বরং দেখা যাক বড় মাকে একটু। এই পুজোর ইতিহাস প্রায় 1 শতাব্দী পুরনো। জনশ্রুতি, বহু বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক বৈষ্ণব নবদ্বীপে রাসযাত্রায় গিয়ে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। ফিরে এসে 21 ফুট উঁচু মাতৃ প্রতিমা নির্মাণ করে তিনি কালী পুজো শুরু করেন। সেই থেকেই নৈহাটিতে শুরু হয় এই অনন্য কালী পুজোর যাত্রা। প্রথম দিকে পুজোর নাম ছিল ভবেশ কালী, তবে দেবীর বিশাল আকৃতি দেখে মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছে বড় মা। 2023 সালের আগে সারা বছর ধরে বড় মার একটি ছবি পুজো করা হতো। প্রতিমাটি কেবল কালী পুজোর সময় তৈরি করা হতো এবং পুজো শেষে নিমজ্জিতও করা হতো। 2023 সালে একটি নতুন মন্দির স্থাপন করা হয়। মন্দিরের ভিতরে একটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি বড় মার স্থায়ী মূর্তিও স্থাপন করা হয়। প্রতিষ্ঠাতা ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব, গলায় কণ্ঠী পড়তেন তিনি, তাই বড় মার পুজো হয় বৈষ্ণব মতে। এখানে পশু বলির কোনো প্রথা নেই। দক্ষিণা কালী রূপে দেবী পূজিতা হন। পুরনো নিয়ম মেনে এখনও চক্রবর্তী বাড়ি থেকেই পুজোর ভোগ পাঠানো হয়। শনি ও মঙ্গলবারে ভক্ত সমাগমে এই ঋষি অরবিন্দ রোডে তিল ধারণের জায়গা থাকে না। আজ অবশ্য রবিবার, তাতেও যা ভিড় দেখছি এখানে। বড় মায়ের মন্দির দেখে এবার মধ্যাহ্ন ভোজনের পালা। চলে এসেছি সামান্য দূরে গঙ্গার ঘাটের ঠিক পাশেই থাকা উষা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি ভালো বলেই শুনেছি, তবে আজ সব জায়গাতেই বেশ ভিড়। এখানে নিরামিষ এবং আমিষ দু রকমের খাবারের ব্যবস্থা আছে আলাদা করে। আমি গেলাম নিরামিষের দিকে। বিভিন্ন থালি আছে, নানান রকমের দাম। তবে আমার পছন্দ হলো খিচুড়ির থালি। ভাতের থালি তো হামেশাই খাওয়া হয়, আজ একটু অন্য কিছু খাওয়া যাক না। এই তো চলে এসেছে আমার খিচুড়ির থালি। গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, বেগুনি, পাঁপড় এবং চাটনি। এই থালির দাম 150 টাকা। আমি অবশ্য শুনেছিলাম এই থালির দাম 99 টাকা, কিন্তু এখন এখানে এসে দেখছি বেড়ে গিয়েছে। অন্য খাবার জানি না, তবে খিচুড়ি এবং আলুর দমের স্বাদ মোটামুটি ছিল। মধ্যাহ্ন ভোজন সেরে চলে এসেছি পাশেই থাকা স্বপ্নবিথি পার্কে। এখানেও সামনে এসে পুজোর লাইন। 20 টাকা দিয়ে টিকিট কেটে এবার ঢুকে পড়লাম পার্কের ভিতর। এমনি সাজানো গোছানো, তবে এর বড় পাওনা গঙ্গার ধারে সুন্দর পরিবেশ। আমিও এগোলাম গঙ্গার দিকেই। ভেবেছিলাম মধ্যাহ্ন ভোজনের পরে এখানে সামান্য বিশ্রাম নিয়ে নেব, কিন্তু এখানেও আজ বড় মার দর্শনার্থীদের ভিড়। তারই মাঝে একটু নিরিবিলি দেখে দাঁড়ালাম নদীর পাড়ে। সুন্দর লাগছিল। আজ তো রোদ কম, হাওয়া দিচ্ছে। এখানে আসার কথা স্নিগ্ধার। স্নিগ্ধা বোস আমার ভগ্নী সমা, নৈহাটির মেয়ে, রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ আধিকারিকও। ওই আমাকে বলেছিল নৈহাটিতে মনীষীদের বাড়িগুলি ঘুরিয়ে দেখাবে। ওই তো দূরে হেঁটে আসছে স্নিগ্ধা। সকালের দিকে কিছু কাজ পড়ে যাওয়ায় আমার সঙ্গে দুপুরে যোগ দিল স্নিগ্ধা। এই তো স্নিগ্ধা এসে গেছে। স্নিগ্ধার সঙ্গে এবার আমরা ঘুরবো, তাই তো স্নিগ্ধা? হ্যাঁ নিশ্চয়ই। স্নিগ্ধা নৈহাটির মেয়ে। তাহলে আমরা স্বপ্নবিথি থেকে বেরিয়ে পড়ি। আচ্ছা, বেরিয়ে বরং আমরা এবার যাই হ্যাঁ চলুন মনীষীদের সন্ধানে। হ্যাঁ চল। দুজনে এবার বেরিয়ে পড়েছি স্বপ্নবিথি পার্ক থেকে। প্রথমেই যাচ্ছি গোয়ালাপাড়া ঘাটের দিকে। পথে যেতে যেতেই পড়ল মিনার্ভা ব্যায়াম সমিতি। একটু দাঁড়ালাম আমরা। স্নিগ্ধা জানালো অনুশীলন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ব্যারিস্টার পি মিত্রের সঙ্গে সম্পর্ক রয়েছে এই মিনার্ভা ব্যায়াম সমিতির। প্রমথনাথ মিত্র ছিলেন এই নৈহাটির ভূমিপুত্র। একসময় এখানেও আখড়া ছিল বিপ্লবীদের।
এখানে অবশ্য তেমন কিছুই আর নেই, তাই আবার রওনা দিলাম গোয়ালাপাড়া ঘাটের দিকে। চলে এসেছি গোয়ালাপাড়া ঘাটে। এই ঘাট অবশ্য বেশ নিরিবিলি, বড় মাছ জনজোয়ার এখানে অনুপস্থিত। এই ঘাটের পাশেও আছে একটি পার্ক। আমরা অবশ্য সেখানে না ঢুকে বরং ঘাটের দিকেই যাই, চলুন। সুন্দর চওড়া ঘাট, একদিকে ছায়া ঘেরা বসবার ব্যবস্থা, ওদিকে সামনেই স্রোতস্বিনী গঙ্গা। এখান থেকে দেখা যায় বিখ্যাত জুবিলি ব্রিজকে। গঙ্গার বুকে ডিঙি নৌকোর ভেসে যাওয়া, সব মিলিয়ে এখানে কিছুটা সময় কাটাতে কিন্তু মন্দ লাগছিল না আমাদের। এবারে বরং একটু হানিডু খাওয়া যাক। স্নিগ্ধা এলে একসঙ্গে খাবো ভেবেছিলাম, তাই এখন এখানেই বরং গঙ্গার শোভা দেখতে দেখতেই মিষ্টিটা খাওয়া যেতেই পারে। আগে অবশ্য স্নিগ্ধার পালা। হানিডুর কথা প্রথম আমাকে স্নিগ্ধাই জানিয়েছিল। নৈহাটিতে অনেক রকম মিষ্টি পাওয়া যায়, তবে একটা স্পেশাল মিষ্টি যেটা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, নৈহাটিতেই আমি দেখেছি, অন্য কোথাও কাছাকাছির মধ্যে পাইনি। সেটা হচ্ছে হনিডু। এরকম সবুজ রঙের রসের মিষ্টি, রসগোল্লার মতো ওরকম রসালো নয়, আর উপরে একটা হালকা মালাইয়ের আস্তরণ দেওয়া থাকে। খেয়ে দেখবেন, খারাপ নয়। এবারে আমার খাওয়ার পালা। নৈহাটির গোয়ালাপাড়া ঘাটটা কিন্তু খারাপ না। ওদিকটা তো মানে আমরা এসেছিলাম, বড় মা যেদিকে আছেন সেদিকে তো জনারণ্য। এখন আজকে তো রোববার, মানে সাংঘাতিক একটা ব্যাপার দেখলেনি আপনারা। এই পাশটা এসে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। মোটামুটি সুন্দর একটা ঘাট, বেশ বড় সড়ো, দারুণ জায়গাটা। হ্যাঁ, এইখানে একটু এই হানিডু খেতে হবে। এই তো স্নিগ্ধা একটু আগে আমাকে খেলো, আপনারা দেখলেন। স্নিগ্ধা স্থানীয় মেয়ে, নৈহাটিরই মেয়ে, ও দীর্ঘদিন ধরে খাচ্ছে হানিডু। আমি অবশ্য হানিডু কোথাও গিয়ে পাইনি, কিন্তু আমি তো এত জায়গায় খেয়ে বেড়াই, বিভিন্ন জায়গাতে যাই, এই নামটা এখানেই দেখলাম। এবং এই যে সবুজ রঙের মিষ্টিটা একটু আলাদাই, তো ও তো খেলো, এবার আমি একটু খেয়ে দেখি তাহলে। এই হানিডুটা কী জিনিস, এনারা ইংরেজি নাম নাকি বাংলা নাম সেটাও জানি না। অনেকটা আমাদের এই গোপালভোগ টাইপের, তো সেটাকে একটু সবুজ রং করা। স্নিগ্ধা বলছিল যে আমের একটা সুন্দর গন্ধ নাকি পাওয়া যেত আগে, আমি ওর সাথে সেই গন্ধটা পেলাম না। সবুজ রঙের মিষ্টিটা এমনি খারাপ না, বড্ড মিষ্টি, বেশ মিষ্টি এটা। ঠিক আছে, নৈহাটি এই অঞ্চলে ছাড়া তো অন্য জায়গাতেই হানিডু নামটা তো পাওয়া যায় না। এখানে এসে একটু স্থানীয় মিষ্টি খেয়ে দেখালো, খুব খারাপ নয়, দামও খুব বেশি নয়, 7 টাকা মাত্র দাম, ভালো। আপনারা যদি আসেন নৈহাটিতে এলে একবার একটু এই মিষ্টিটা খেয়ে দেখতেই পারেন। আমাদের আরও কিছু ভ্রমণ বাকি আছে, সেগুলো আমরা করি। তার আগে একটু গোয়ালাপাড়া ঘাটের সৌন্দর্যটা দেখে নিই। দারুণ গোয়ালাপাড়া ঘাট। এই গোয়ালাপাড়া ঘাটটি আমার বেশ পছন্দ হলো, পরে আবার কোনো একদিন আসবো এখানে। আবার রওনা দিয়েছি আমরা। এবারে যাচ্ছি গরিফা সেন পাড়ার দিকে। এখান থেকে বেশ খানিকটা, তাই তো একটা টোটো নিয়ে নেওয়া হয়েছে। চলে এসেছি গরিফায় কেশবচন্দ্র পাঠাগারের সামনে। এখানেই ছিল বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র সেনের আদি বাড়ি। তিনি যদিও কলকাতার কলুটোলায় জন্মগ্রহণ করেন, তবে এই পৈতৃক ভিটেতে এসেছেন বহুবার। এখানেই গড়ে উঠেছে এই পাঠাগারটি। রয়েছে কেশবচন্দ্র সেনের একটি আবক্ষ মূর্তিও। তবে আজ রবিবার, পাঠাগার বন্ধ থাকায় খুব বিস্তারিতভাবে কিছু জানা গেল না।
এখান থেকে আবার রওনা দিলাম আমরা। এবারে যাব স্টেশনের দিকে। চলেছি শ্যামা সুন্দরী কালী মন্দির দেখতে। এসে গিয়েছি শ্যামা সুন্দরী কালী মন্দিরের সামনে। এই মন্দির অবশ্য এখন বন্ধ, শুনলাম সন্ধ্যে 6টায় খুলবে। পাশেই বড়মার মন্দিরে যখন জনজোয়ার, তখন শুনশান এই ঐতিহাসিক মন্দির চত্বর। মন্দিরের ইতিহাস বলে দেবী কালিকার দৈব দেবী ঘট প্রতিষ্ঠা হয়েছিল আনুমানিক 1720 সাল থেকে 1721 সালের মধ্যে। রামানন্দ ব্রহ্মচারী দেবীর ঘট এবং পঞ্চমুণ্ড আসন স্থাপন করেছিলেন। দেবী কালিকার প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন কালীপ্রসাদ ভট্টাচার্য। তিনি রামানন্দের ষষ্ঠ পুরুষ। আনুমানিক 1820 থেকে 25 সালের মধ্যে দেবী কালিকার এই মূর্তি প্রতিষ্ঠা হয়। শোনা যায় রামানন্দের কোনো অলৌকিক কাজে মুগ্ধ হয়ে তৎকালীন বাংলা বিহার ওড়িশার নবাব আলীবর্দী খাঁ শ্যামাসুন্দরী মন্দিরের জন্য নিষ্কর জমি দান করেছিলেন। জনশ্রুতি, এই মন্দিরের পাশেই নজরুল ইসলামের বন্ধু খগেন ঘোষের বাড়ি ছিল। সেখানে এলেই বিদ্রোহী কবি মন্দিরেও আসতেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রামকৃষ্ণ থেকে রামপ্রসাদ, এমনকি অ্যান্টনি কবিয়ালের নামও। রামানন্দের বর্তমান বংশধররা আজও এই মন্দির দেখভাল করেন। শ্যামাসুন্দরী মন্দির দেখে মিনিট 3 হেঁটে চলে এসেছি শাস্ত্রীপাড়ায়। নরেন্দ্রলাল হাই স্কুলের ঠিক বিপরীতে একটি গলির মধ্যেই রয়েছে হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি। হরপ্রসাদ শাস্ত্রী একজন প্রখ্যাত ভাষাতাত্ত্বিক, ভারততত্ত্ববিদ, বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আদি বাড়ি এটাই। হরপ্রসাদ নেপালের রাজকোষাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কারের জন্য বিখ্যাত। এই বাড়িতে এখনও শাস্ত্রী পরিবারের বর্তমান সদস্যরা থাকেন। বাড়ির সামনে একটি স্মৃতিফলকও রয়েছে। তবে এই বাড়িতে কোনো সংগ্রহশালা নেই, সেটা আছে বঙ্কিম ভবনে। এবারে ফিরবার পালা। যাচ্ছি স্টেশনের দিকে। সমরেশ বসু এবং শ্যামল মিত্রের বাড়ি কিন্তু আজ আর নেই, বিক্রি হয়ে গিয়েছে আগেই। তাই এবারে ফিরে চলা। স্টেশন এখান থেকে হাঁটা পথে মিনিট 5 সময় লাগবে। স্টেশনের পাশেই আছে দুটি ঐতিহাসিক জায়গা। একটি হলো নৈহাটি পুরসভা, যা কিনা রাজ্যের অন্যতম প্রাচীন পুরসভা। এর সামনে আছে ব্যারিস্টার পি মিত্রের একটি আবক্ষ মূর্তি। আরেকটু ওপাশে আছে মহেন্দ্রলাল হাই স্কুল। এটিও ঐতিহাসিক, কারণ এই স্কুল তৈরির পিছনে হরপ্রসাদ শাস্ত্রী এবং বিদ্যাসাগরের প্রভূত ভূমিকা ছিল বলে শোনা যায়। বিদ্যাসাগর এসেও ছিলেন এখানে। মোটামুটি সবকিছুই দেখা শেষ। এবারে স্নিগ্ধাকে বিদায় জানাতে হবে। স্টেশনের সামনে থেকে বিদায় নিল স্নিগ্ধা। স্নিগ্ধা চলে যেতে আমিও ঢুকে পড়লাম নৈহাটি স্টেশনে। আমি ঠিক করেছি নৈহাটি লোকালেই ফিরব। আরাম করে বেশ বসে যাওয়া যাবে। মিনিট 15 দাঁড়াতেই দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে নৈহাটি লোকাল। ছেড়ে দিল 5:22 নৈহাটি লোকাল। এবারে যেতে যেতে বলি এখানে যাতায়াতের বিষয়ে। ট্রেনে শিয়ালদহ বা দমদম থেকে নৈহাটি পৌঁছতে মোটামুটিভাবে 1 ঘন্টা সময় লাগে। নৈহাটি লোকাল তো আছেই, এছাড়া কল্যাণী সীমান্ত, রানাঘাট, গেদে, কৃষ্ণনগর বা লালগোলা লোকাল নৈহাটি হয়েই যায়। নৈহাটি থেকে একটা লাইন আবার গিয়েছে হুগলি নদী পেরিয়ে ব্যান্ডেল স্টেশনে।
তাই ব্যান্ডেল থেকেও ট্রেনে আসা যায় নৈহাটিতে। বাস যোগাযোগও আছে, বারাকপুর, বারাসাত, হাবড়া বা বনগাঁ থেকে বাসে আসা যায়। জলপথ পরিবহনে নৈহাটি চুঁচুড়ার সঙ্গে যুক্ত। বারাকপুর কাঁচরাপাড়া সড়ক ছাড়াও নিকটবর্তী কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েও নৈহাটিতে কলকাতা থেকে সরাসরি আসা যায়। থাকার জন্য বেশ কিছু লজ আছে পুরসভার একটি লজও। নেটে তার খবর মিলে যাবে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, বিভিন্ন মানের হোটেল বা খাবারের দোকান আছে এখানে। আজ তাহলে এখানেই শেষ করি, আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।